নমস্কার, স্বাগত সিটিভিএন। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি এডুকেশন অনলাইনের নতুন একটা পর্ব। শুরুতেই সকলকে মহাপঞ্চমীর অনেক শুভেচ্ছা, শারদ শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করব। হ্যাঁ, আজকে আমি অন্তত অন্য বিশ্বে আছি, তার কারণ একটাই। তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে যে এই পঞ্চমীর দিনটা কতটা হই হুল্লোড় করে তোমরা স্কুলে যেতে, পুজোর নতুন জামা কাপড় পরে। আসলে এই পঞ্চমীর দিনের সঙ্গে না অনেক বেশি নস্টালজিয়া আর অনেকটা ভালোবাসা, অনেকটা হুল্লোড়, অনেকটা স্মৃতি জড়িয়ে থাকে। হয়তো এবারও তেমনটা হতো, কিন্তু যেহেতু কোভিড সিচুয়েশন, অতিমারী পরিস্থিতি, তাই কোথাও একটা গিয়ে এই আনন্দগুলো, এই নিয়ম মাফিক দিনগুলোকে আমাদের দাড়ি দিতে হয়েছে, দাড়ি টানতে হয়েছে এগুলোর পাশে। কিন্তু আমরা চাইবো তোমরা যথেষ্ট আনন্দে থাকো, হুল্লোড় করো, কিন্তু অবশ্যই খুব সাবধানে চেষ্টা করবে বাড়ি থেকে যতটা কম বেরোনো যায়, ভিড় এড়িয়ে থাকা যায়। এই সব রকম বার্তা দিই আমরা আমাদের আজকের ক্লাস শুরু করব। আজকের ক্লাসটা কিন্তু আমার অষ্টম এবং নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য ইতিহাসের ক্লাস। তো শুরুতেই চলো স্যারের সঙ্গে একবার পরিচয় সেরে নিই। আমার সঙ্গে রয়েছেন শিক্ষক প্রতাপ রায়, চৌমা হাই স্কুল। স্যারকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার। এবং তার সঙ্গেই স্যার আমরা পড়ার দিকে একটু একটু করে এগোবো, তাই শুরুতেই যদি পড়ুয়াদের জন্য কিছু বলার থাকে আপনার। হ্যাঁ, আজ মহাপঞ্চমী। আমার পক্ষ থেকে সকলকে শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাই। প্রত্যেকেই আনন্দ করবে, কিন্তু তিনটি বিষয় মাথায় রাখবে। প্রথমেই সামাজিক দূরত্ব মেনে চলবে, মাস্ক ব্যবহার করবে এবং স্যানিটাইজার ব্যবহার করবে। যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেগুলো ভালোভাবে মেনে চলবে এবং সুস্থ থাকবে। বেশ, আমরা তাহলে একটু একটু করে পড়ার দিকে এগোবো। তখন তোমাদেরকে স্ক্রিনে প্রশ্ন দেখাবো, কারণ অষ্টম এবং নবম শ্রেণীর দুটো ক্লাসেই যদি আমরা পড়াশুনো করব আজকে, তাই একটা বিষয় অষ্টম এবং নবম শ্রেণীর দুটো শ্রেণীরই দ্বিতীয় অধ্যায় থাকবো, অর্থাৎ ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পাতায় আমরা নজর রাখবো। তবে দুটো কথা বলবো তোমাদের, যদি সমস্যা হয় পড়া বুঝতে অবশ্যই ফোন করবে। দেখো, রেড স্ট্রিপে সরাসরি কথা বলার জন্য ফোন নাম্বার যাচ্ছে। আর তার পাশাপাশি একটা বিষয় মনে রাখবে, যখন তোমরা ফোন করবে টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে ফোনে কথা বলবে। তাহলে এসো আমরা অষ্টম শ্রেণীর পড়ার দিকে এগোই, ক্লাস শুরু করি। তোমাদেরকে স্বাগত জানাবো আরও একবার, সেই স্বাগত জানিয়েই আমরা ক্লাস শুরু করব। অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান। তোমরা দেখতে পাবে টেলিভিশন স্ক্রিনে প্রশ্নগুলো। প্রথম প্রশ্নই থাকছে, মুঘল সাম্রাজ্যের পতনের কারণ কি? একটা একটা করে প্রশ্নোত্তর পর্ব সারবো। যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই ফোন করতে পারো। স্যার, তাহলে প্রথম প্রশ্নের উত্তরে যাই। হ্যাঁ, তোমরা প্রত্যেকেই একটা বাক্য সম্পর্কে তোমাদের জানা আছে। একটা বাক্য, বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। এই বাক্যের মধ্যে 6জন মুঘল সম্রাটের নাম আছে। এই মুঘল সাম্রাজ্য বাবর শুরু করেছিলেন, সূত্রপাত করেছিলেন, এবং ঔরঙ্গজেবের পর থেকে এই সাম্রাজ্য দুর্বল হতে থাকে। তো বিভিন্ন কারণে এই সাম্রাজ্যের পতন হয়। তো আমরা সেই পতনের কারণগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। প্রথমেই ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে। তারপর থেকে মুঘল সাম্রাজ্য, অন্যান্য যে সমস্ত মুঘল সম্রাটরা ছিলেন, তাদের দুর্বলতার জন্য এই মুঘল সাম্রাজ্য পতনের দিকে এগিয়ে চলে। এবং আরও যে সমস্ত কারণগুলো রয়েছে, শুধুমাত্র সম্রাটদের অযোগ্যতা নয়, দক্ষতার অভাব নয়, এর সঙ্গে রয়েছে একটা বিশেষ কারণ, জায়গিদারি এবং জায়গিদারি সংকট। এই প্রসঙ্গে তোমাদের খেয়াল থাকবে যে মুঘল সাম্রাজ্যের যে ভিত্তি ছিল মনসবদারি প্রথা। এই মনসবদারদের পদমর্যাদা অনুযায়ী নিযুক্ত করা হতো, তাদের বেতন নির্ধারিত ছিল। কোনো কোনো মনসবদারকে নগদ বেতনের পরিবর্তে জায়গির দেওয়া হতো। কিন্তু এই ভালো জায়গির, অর্থাৎ উর্বর জায়গির পাওয়ার জন্য এই অভিজাত শ্রেণীর মধ্যে, জায়গিরদারদের মধ্যে একটা দ্বন্দ্ব সবসময় লেগে থাকতো। ভালো জায়গির পাওয়ার জন্য মুঘল সম্রাটদের সহচর্যে আসার চেষ্টা হতো, এবং মুঘল আমলে আমরা এই যে দলাদলি, সেই দলাদলি মুঘল সাম্রাজ্যের পতনকে ডেকে এনেছিল বলে মনে করা হয়। এক্ষেত্রে উল্লেখ করব যে জায়গিরের ক্ষেত্রে দুটো টার্ম রয়েছে, জমা এবং হাসিল। জমা অর্থাৎ যে সরকারি হিসাব, অর্থাৎ সেই জায়গির থেকে যে পরিমাণ অর্থ আদায় করা সম্ভব হবে তার হিসাবকে বলা হতো জমা, এবং প্রকৃতপক্ষে সেই জমি থেকে যা হাসিল করা হতো, আদায় করা হতো, তাকে বলা হতো হাসিল। তো দেখা যায় যে এই ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে এই জমা এবং হাসিলের মধ্যে একটা বিস্তর ব্যবধান দেখা দিতে থাকে। যে সমস্ত জায়গিদার নিযুক্ত করা হতো তারা ছিল বংশানুক্রমিক নয়, যেহেতু
যথেচ্ছ পরিমাণ সেখান থেকে বেশি পরিমাণে রাজস্ব আদায়ের চেষ্টা করা হতো। ফলশ্রুতি হিসেবে কৃষকদের উপর তার চাপ বোঝা পড়তো এবং এর ফলে বিভিন্ন জমিদার এবং কৃষক শ্রেণী এই মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহে সামিল হয়। আমরা এই প্রসঙ্গে শিখ, জাট, সতনামি এই সমস্ত বিদ্রোহের কথা বলতে পারি। এছাড়া এই মুঘল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে বিদেশি আক্রমণ, বিশেষ করে নাদির শাহ এবং আহমদ শাহ আবদালির আক্রমণের ফলে এই মুঘল সাম্রাজ্য পতনের দিকে এগিয়ে চলে। বেশ, আমরা 2 নম্বর প্রশ্নে যাব, সেটাও তোমরা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছ, আবারও পাবে। 2 নম্বর প্রশ্ন থাকছে, মুঘল শাসনের শেষ দিকে কোন কোন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে? আরও একবার বলি, 2 নম্বর প্রশ্ন, মুঘল শাসনের শেষ দিকে কোন কোন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে? হ্যাঁ, মুঘল শাসনের শেষ দিকে রাজতন্ত্রের দুর্বলতার কারণে আমরা কতগুলো আঞ্চলিক শক্তির উত্থান লক্ষ্য করে থাকি। তার মধ্যে উল্লেখযোগ্য 3টি বাংলা, অযোধ্যা এবং হায়দ্রাবাদ। তো প্রথমেই বাংলায় কে নবাবির প্রতিষ্ঠা করেছিল সেদিকে একটু আলোকপাত করার চেষ্টা করি। তোমরা অনেকেই জানো, মুর্শিদ কুলি খাঁ বাংলা নবাবির সূত্রপাত করেছিলেন। ঔরঙ্গজেবের শাসনকালে 1700 খ্রিস্টাব্দে তিনি বাংলার দেওয়ান নিযুক্ত হয়েছিলেন এবং পরবর্তীকালে 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শেয়ার মুর্শিদ কুলি খানকে নাজিম পদে নিযুক্ত করে, সুবাদার পদে নিযুক্ত করে। তো এই প্রসঙ্গে উল্লেখ্য যে বাংলার শাসন ব্যবস্থা 2টো ভাগে বিভক্ত, একটা দেওয়ানি আর দ্বিতীয়টা নিজামত। দেওয়ান এবং সুবাদার। দেওয়ানের কাজ ছিল সে রাজস্ব আদায় করত এবং দেওয়ানি বিচার সংক্রান্ত বিষয় দেখাশোনা করত। অন্যদিকে নিজামতের দায়িত্ব ছিল সুবাদারের উপর, যিনি রাজ্যের আইন শৃঙ্খলা দেখাশোনা করতেন। এবং এর পরবর্তী আমরা যাব হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের নবাবির সূত্রপাত কে করেছিলেন যদি প্রশ্ন আসে, তাহলে বলতে হবে মীর কামারউদ্দিন শাহ সিদ্দিকী হায়দ্রাবাদ রাজ্যের সূত্রপাত করেছিলেন। মুঘল সম্রাট ঔরঙ্গজেব তাকে চিনকিলিস খাঁ উপাধি দিয়েছিলেন। ফারুক শেয়ার দিয়েছিলেন নিজামুল মুলক এবং মোহাম্মদ শাহ তাকে উপাধি দিয়েছিলেন আসফজা। 1724 খ্রিস্টাব্দ নাগাদ তিনি এই হায়দ্রাবাদে একটি সুগঠিত নবাবির সূত্রপাত করেছিলেন। এবার আমরা দেখব অযোধ্যায় কে নবাবির সূত্রপাত করেছিলেন। অযোধ্যা নবাবির সূত্রপাত করেছিলেন ইরানি নেতা সাদাত খাঁ। মোহাম্মদ শাহ তাকে বুরহান উল মুলক উপাধি দিয়েছিলেন এবং 1722 খ্রিস্টাব্দ নাগাদ তিনি অযোধ্যায় স্বাধীন নবাবির সূত্রপাত করেছিলেন। তবে এক্ষেত্রে উল্লেখ্য, এই 3জন যে আঞ্চলিক নবাবির সূত্রপাত করেছিলেন এরা কেউই কিন্তু কেন্দ্রীয় সরকারের অর্থাৎ মুঘল সাম্রাজ্যের সঙ্গে সরাসরি কোনো সংঘাতে আসেননি এবং নিজেদের মুদ্রা এবং খুতবাতে সবসময় মুঘল সম্রাটের নাম তারা উল্লেখ করতেন এবং আনুগত্য বজায় রেখেছিলেন। বেশ, আমরা 3 নম্বর প্রশ্নে যাব, তবে তার আগে একটা ফোন রয়েছে, কথা বলবো। হ্যালো, কে রয়েছো? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি অন্য হ্যাঁ বলো। আমি কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীর ছাত্র। বেশ, বলো। হ্যাঁ, আমার প্রশ্নটি হলো, পলাশীর যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? বক্তব্যের পক্ষে যুক্তি দাও। বেশ স্যার, প্রশ্নটা পরিষ্কার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বেশ, তুমি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শুনতে থাকো, অবশ্যই স্যার তোমার প্রশ্নের উত্তর দেবেন। স্যার, আমরা কি আমাদের প্রশ্ন ধরে এগোবো নাকি ওর প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নেব? হ্যাঁ, প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। হ্যাঁ, তো পলাশীর যুদ্ধ এবং বক্সারের যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশীর যুদ্ধের মধ্য দিয়ে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠার সূত্রপাত করেছিলেন, কিন্তু বক্সারের যুদ্ধে এই সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এক্ষেত্রে উল্লেখ্য, পলাশীর যুদ্ধ ছিল একটি, আমরা জানি প্রত্যেকেই যে একটি ষড়যন্ত্র, একটি খণ্ডযুদ্ধ মাত্র, প্রকৃত যুদ্ধ বলা যায় না। অন্যদিকে বক্সারের যুদ্ধ ছিল কিন্তু একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। তার কারণ মুঘল সম্রাট অর্থাৎ ভারতবর্ষের সম্রাট
বাংলার বিতাড়িত নবাব মীর কাসিম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এদের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যুদ্ধে এই মিলিত বাহিনী পরাজিত হয়। ফলে ভারতের একটা বিস্তৃত যে অঞ্চলের শাসন কার্য ইংরেজদের হাতে চলে আসে। তো এই কারণে পলাশির যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ অনেক ব্যাপক, এবং আমরা এই বক্সারের যুদ্ধের ফলশ্রুতি হিসেবে বাংলার যে মূল শক্তি অর্থাৎ সাম্রাজ্য প্রতিষ্ঠার যে মূল শক্তি, অর্থনৈতিক শক্তি, সেটা ইংরেজদের হাতে আসে। ফলে সাম্রাজ্য প্রতিষ্ঠা যদিও পলাশির যুদ্ধের সূত্রপাত হয়, কিন্তু বক্সারের যুদ্ধে সেটা দৃঢ় হয়েছিল এবং ভবিষ্যতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সফল হয় এবং বণিকের রাজদণ্ডে পরিণত হয়। বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়েছিল। বেশ, আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। আমাদের সঙ্গে থাকো, ক্লাসটাও আমরা এগিয়ে নিয়ে যাব, পরবর্তী প্রশ্নে যাব। অর্থাৎ আমাদের প্রশ্নসূচির 3 নম্বর প্রশ্ন থাকছে, ফারুকশিয়ারের ফরমান বা রাজকীয় ফরমান কি? ফারুকশিয়ারের ফরমান বা রাজকীয় ফরমান কি স্যার? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক আগে থেকেই বাংলায় বিভিন্ন বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভের প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে। আমরা মুঘল সম্রাট শাহজাহানের আমল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন রাজকীয় দূত বাণিজ্যিক সুবিধা লাভের জন্য ভারতবর্ষ তথা বাংলায় আসেন। তো মুঘল সম্রাট ফারুকশিয়ার 1717 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটি অধিকার অর্পণ করেছিল, যে অধিকার ফারুকশিয়ারের ফরমান বা রাজকীয় ফরমান নামে পরিচিত। এখানে যে শর্তগুলি ছিল, বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাংলা, বিহার এবং উড়িষ্যার বিনা শুল্কে বাণিজ্যের যে ছাড়পত্র, কলকাতা, গোবিন্দপুর, সুতানুটি সহ 38টি গ্রাম কেনার অনুমতি এবং মুর্শিদাবাদের টাকশাল ব্যবহার করার যে অনুমতি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া হয়। এখানে বিশেষভাবে উল্লেখ্য, পরবর্তীকালে আমরা দেখব যে এই ফারুকশিয়ার ফরমান বা রাজকীয় ফরমানকে কেন্দ্র করে বিভিন্ন বাংলার নবাবের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতবিরোধ দেখা দেয়, বিভিন্ন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, এই ফরমান কিন্তু দেওয়া হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো কর্মচারীকে এই অধিকার দেওয়া হয়নি, কিন্তু পরবর্তীকালে দেখা যায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা এর যথেচ্ছ অপব্যবহার করতে থাকে। ফলে বাংলার নবাব শুল্ক থেকে বঞ্চিত হয়, বাংলার যে বণিক সম্প্রদায় তারা ব্যবসা বাণিজ্যে পিছিয়ে পড়তে থাকে, বাংলার আর্থিক দিক থেকে দুর্বল হতে থাকে। বেশ, আমরা পরবর্তী প্রশ্নে যাব এবং 4 নম্বর প্রশ্ন থাকছে, পলাশির যুদ্ধের কারণ কি? 4 নম্বর প্রশ্ন থাকছে, পলাশির যুদ্ধের কারণ কি স্যার? পলাশির যুদ্ধের কারণ কি, অথবা নবাব সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ কি, এটা একই প্রশ্ন। তো এই প্রসঙ্গে অনেক মতবিরোধ রয়েছে। তো যে কারণগুলো এই পলাশির যুদ্ধের জন্য দায়ী সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছি। 1 নম্বর কারণ, বাংলার নবাব সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে আরোহণ করেছিলেন, তোমরা প্রত্যেকেই জানো তার যে পারিবারিক যে আত্মীয়রা ছিলেন, ঘসেটি বেগম, তার মাসি এবং আরও অন্যান্য, তারা সিরাজউদ্দৌলাকে মেনে নিতে পারেনি। সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে আরোহণ করেন, স্বাভাবিক রীতি ছিল যে উপঢৌকন প্রেরণ করা। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া বাংলায় উপস্থিত সমস্ত ইউরোপীয় বণিক কোম্পানি তারা সিরাজকে উপঢৌকন পাঠালেও ইংরেজরা পাঠায়নি বলে ক্ষুব্ধ হয়। বিভিন্ন কারণে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের ঢাকার দেওয়ান যে রাজবল্লভের পুত্র কৃষ্ণদাসকে আশ্রয় দেয়, বারবার বলা সত্ত্বেও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই কথায় কোনো কর্ণপাত করেননি। দাক্ষিণাত্যের যুদ্ধের অজুহাতে বাংলায় ফরাসি এবং ইংরেজ কোম্পানি দুর্গ নির্মাণ করতে থাকে। নবাবের নিষেধ সত্ত্বেও ইংরেজরা সেই নিষেধে কোনো কর্ণপাত করেননি।
ফলশ্রুতি হিসেবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি বাংলার নবাব সিরাজউদ্দৌলা ক্ষুব্ধ হয়েছিলেন। একটু আগেই উল্লেখ করছিলাম যে ফারুক শিয়ারের ফরমানের কথা এখানে উল্লেখ করতেই হবে। এই যে দস্তকের অপব্যবহার, প্রথমেই উল্লেখ করি যে দস্তক দেওয়া হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো কর্মচারীকে নয়। কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা যথেচ্ছভাবে এই দস্তকের অপব্যবহার করতে থাকে, ফলে নবাব শুল্ক থেকে বঞ্চিত হন এবং বাংলার বণিক গোষ্ঠী ব্যবসা বাণিজ্যে পিছিয়ে পড়তে থাকে। ফলশ্রুতি হিসাবে আবির্ভূত হয় 1757 সালের সেই মুহূর্ত পলাশির যুদ্ধ। এই যে কারণগুলি, এগুলো পলাশির যুদ্ধের জন্য অন্যতম কারণ। বেশ, পরবর্তী প্রশ্ন থাকছে আমাদের, আমরা 4 নম্বর বললাম পলাশির যুদ্ধের কারণগুলি কি কি। 5 নম্বর প্রশ্ন থাকছে অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো। এরই মাঝে বলে রাখি, যদি সমস্যা হয় তোমরা ফোন করতে পারো, সরাসরি কথা বলার জন্য রেড স্ট্রিপে ফোন নাম্বার যাচ্ছে। আমরা 5 নম্বর প্রশ্নে যাই, অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্নভাবে নবাব সিরাজউদ্দৌলার যারা শত্রু তাদের আশ্রয় দিতে থাকে, বিভিন্নভাবে সাহায্য করতে থাকে। তো সেই নিষেধ সত্ত্বেও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাতে কোনো কর্ণপাত করেনি। এই কর্ণপাত না করার জন্য সিরাজউদ্দৌলা কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন। ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করার পর একজন ইংরেজ লেখক এবং ঐতিহাসিক হলওয়েল তিনি এই অন্ধকূপ হত্যার ঘটনাটি উত্থাপন করেছিলেন। তার মতে যখন নবাব সিরাজউদ্দৌলা কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন তখন সেখানে 146 জনকে বন্দি করা হয়, কিন্তু যে ঘরে রাখা হয় তার আয়তন ছিল 18 ফুট ইন্টু 14 ফুট 10 ইঞ্চি একটি ঘর। সেই ঘরে বন্ধ করে রাখার জন্য 146 জনের মধ্যে 123 জন মারা যান। এই ঘটনাকে হলওয়েল অন্ধকূপ হত্যা বলে ব্যক্ত করেছেন। কিন্তু ভারতীয় আধুনিক যে ঐতিহাসিকেরা এই যে একটা ক্ষুদ্র পরিসরে এতজনের থাকার সম্ভাবনা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। বেশ, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাব স্যার। পলাশির লুণ্ঠন কি। পরবর্তী প্রশ্ন থাকছে পলাশির লুণ্ঠন কি। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই পলাশির যুদ্ধের পর নবাব সিরাজউদ্দৌলাকে সরিয়ে সিংহাসনে বসানো হয়েছিল তার প্রধান সেনাপতি মির্জাফরকে। এই মির্জাফর বিভিন্ন চুক্তির মধ্য দিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রচুর অর্থ দিয়েছিলেন। এছাড়া ক্লাইভ সহ অন্যান্য উচ্চপদস্থ ইংরেজ কর্মচারীদের প্রচুর অর্থ দিয়েছিলেন। এছাড়া একচেটিয়া বাণিজ্যের মধ্য দিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা থেকে প্রচুর পরিমাণে অর্থ ইংল্যান্ডে নিয়ে যেতে থাকে। এই ঘটনাকে পলাশির লুণ্ঠন বলে উল্লেখ করা হয়। এর ফলে কি হয়, বাংলা ক্রমশ অর্থনৈতিক দিক থেকে দুর্বল হতে থাকে, আর্থিক সংকট দেখা দিতে থাকে। বেশ, আমরা পরবর্তী প্রশ্নে যাব। এর সঙ্গে সঙ্গে 7 নম্বর প্রশ্ন থাকছে বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এবং কেন হয়েছিল। তোমরা টেলিভিশন স্ক্রিনে প্রশ্ন দেখতে পাচ্ছ, তোমরা নোট ডাউন করতে পারো বা তোমাদের টেক্সট বুকে তোমরা মার্ক করে রাখতে পারো বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এবং কেন হয়েছিল। স্যার, বাংলার বিতাড়িত নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে যে জোট, এই জোটের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 1764 খ্রিস্টাব্দে যুদ্ধ সংগঠিত হয়েছিল। তার নাম বক্সারের যুদ্ধ। প্রশ্নটা কি আছে স্যার? পরবর্তী প্রশ্ন থাকছে বক্সারের যুদ্ধ কেন হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, এই বক্সারের যুদ্ধের অনেক কারণ রয়েছে। মীর কাসিমকে, মির্জাফরের পর মীর কাসিমকে বাংলার সিংহাসনে একটা চুক্তির মধ্য দিয়ে বসানো হয়েছিল, কিন্তু মীর কাসিম ইংরেজদের মুখাপেক্ষী হয়ে থাকতে চাননি। তিনি ছিলেন স্বাধীনচেতা নবাব। এই বিষয়ে তিনি কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
প্রথমত ইংরেজদের হস্তক্ষেপ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেন। তার সেনাবাহিনীকে সমরু মার্কার প্রমুখ ইউরোপীয় অভিজ্ঞ সেনাপতিদের দ্বারা প্রশিক্ষিত করেন। মুঙ্গেরে তিনি কামান এবং বন্দুকের কারখানা স্থাপন করেছিলেন। এছাড়া ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দস্তকের অপব্যবহারের মধ্য দিয়ে যেভাবে নবাবের শুল্ক ফাঁকি দিচ্ছিল এবং বাংলার বণিক শ্রেণী যেভাবে ব্যবসা বাণিজ্য থেকে পিছিয়ে পড়ছিল, তার সুরাহার জন্য সমস্ত বণিক গোষ্ঠীর উপর থেকে অর্থাৎ ভারতীয় বণিকদের উপর থেকে তিনি শুল্ক তুলে দিয়েছিলেন। এই সমস্ত পদক্ষেপের জন্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মীর কাসিমের সংঘাত তৈরি হয় এবং এর ফলশ্রুতি হিসেবে মীর কাসিমকে সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হয় এবং বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল। বেশ, আমরা এর পরবর্তী প্রশ্নে যাব। কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্ব কি? ৮ নম্বর প্রশ্ন, কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্ব কি? আমি বক্তব্যের শুরুতেই বা আলোচনার শুরুতেই আমি তোমাদের বলছিলাম যে বাংলার শাসন ব্যবস্থা দুটো ভাগে বিভক্ত ছিল। একটা দেওয়ানি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার লাভ। 1764 সালে বক্সারের যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে এই দেওয়ানি লাভ করেছিলেন। এই দেওয়ানি লাভ খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এরপর থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর্থিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠতে থাকে। এর আগে পর্যন্ত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সমস্ত অঞ্চল যুদ্ধের মধ্য দিয়ে দখল করেছিলেন, এই দেওয়ানি অর্জনের ফলে সেই অঞ্চলগুলির উপর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইনগত একটা অধিকার স্থাপিত হয়েছিল। স্যার, আমরা আলোচনায় অবশ্যই আসবো। একটা ফোন আচ্ছা। রয়েছে, ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করব। হ্যালো, কে রয়েছে? হ্যালো হ্যাঁ। ম্যাম, নমস্কার। নমস্কার। আমি বাবু হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। নবম শ্রেণী? হ্যালো। হ্যাঁ, তুমি ক্লাস ম্যাম। 9 এর স্টুডেন্ট? হ্যাঁ ম্যাম। আচ্ছা, বলছি যে তুমি প্রশ্নটা করতে পারো, তবে আমরা এখন অষ্টম শ্রেণীর ক্লাস করছি, তো পরের হাফ অ্যান আওয়ার ঠিক আমরা আছে। নবম শ্রেণীর ক্লাস করব। তুমি ক্লাসটা দেখতে থাকো। আর তোমার ঠিক কি আছে। প্রশ্ন রয়েছে বলো। ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে অন্ধকূপ হত্যা কি? বেশ বেশ বেশ, তুমি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শুনতে থাকো। নবম শ্রেণী অথচ অন্ধকূপ? তো তোমাকে গোটা ক্লাসটা মন দিয়ে শুনতে বলবো। তুমি হয়তো নবম শ্রেণী বললে, যদি ভুল না শুনে থাকি, এবং অন্তকূপ হত্যা আমরা ক্লাস 8-এ পড়ছি। তাও স্যার একবার বলে দেবেন বিষয়টা, যদি তোমার কাছে ক্লিয়ার। একবার বলেছি অবশ্য। একদমই তাই। হ্যাঁ, ইংরেজ লেখক হলওয়েল তার বর্ণনা অনুযায়ী আমরা জানতে পারি যে নবাব সিরাজউদ্দৌলা যখন কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন, তখন 146 জন ইংরেজকে 18 ফুট ইন্টু 14 ফুট 10 ইঞ্চি একটি ঘরে বন্ধ করে রাখেন। শ্বাসরুদ্ধ হয়ে 143 জন ইংরেজ মারা যান। এই ঘটনাকে অন্ধকূপ হত্যা বলা হয়, যদিও ভারতীয় ঐতিহাসিকেরা এই ঘটনাকে অবাস্তব বলে মনে করেন। বেশ, আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। তুমি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে গোটা অনুষ্ঠানটা শুনতে থাকো। তার পাশাপাশি ফেসবুকে সিটিভিএন একেডির পেজ থেকে পুরো এডুকেশন অনলাইনের এপিসোডটা, আজকের এপিসোড, গত এপিসোড সব তোমরা পেয়ে যাবে। এখন লাইভ টেলিকাস্ট হচ্ছে এবং তার পাশাপাশি ইউটিউবেও চ্যানেল রয়েছে, তোমরা সেখানেও সাবস্ক্রাইব করে ফলো করতে পারো। তোমরা এই ক্লাসটা পরে রিভিশনও দিতে পারবে। তাহলে স্যার, আমরা কি পরবর্তী প্রশ্নে যাব, নাকি দেওয়ানি লাভের গুরুত্ব কিছুটা বাকি রয়ে গিয়েছে? এখন বেশ, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাই। 9 নম্বর যাই। প্রশ্ন থাকছে, দ্বৈত শাসন বলতে কি বোঝো? হ্যাঁ, 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর বাংলার প্রকৃত শাসন ক্ষমতা ইংরেজদের হাতে আসে। কিন্তু দূরদর্শী রবার্ট ক্লাইভ তিনি সরাসরি শাসন ক্ষমতা হাতে নেননি, বাংলার নবাবকে সামনে রেখে শাসন ব্যবস্থা পরিচালনা করেন। এক্ষেত্রে দেখা যায় যে প্রকৃত ক্ষমতার অধিকারী ইংরেজরা, ইংরেজদের কোনো দায়িত্ব নেই, অথচ সমস্ত ক্ষমতা তাদের হাতে।
অন্যদিকে বাংলার নবাবকে সিংহাসনে বসানো হয়, বাংলার যারা প্রজা তারা দেখে যে নবাব সিংহাসনে বসে আছেন, অথচ তার কোনো ক্ষমতা নেই। এই বাংলার নবাবের এই যে ক্ষমতাহীন যে দায়িত্ব এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে দায়িত্বহীন ক্ষমতা, এই যে দ্বৈত শাসন, এই যে দুটো শাসন প্রক্রিয়া, একেই বলা হয় দ্বৈত শাসন। তো এই প্রসঙ্গে আমি তোমাদের একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব বাংলার নবাবের অবস্থা, সেটা বোঝানোর জন্য। একটু ওয়েট করো। বেশ, আমরা সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী বিষয়ে স্যার উদাহরণটা দিচ্ছেন, আমরা নেব উদাহরণটা। বেশ হ্যাঁ। ইন্টারেস্টিং আমার কিন্তু দেখে মনে হচ্ছে। এটা একটু তোমরা দেখতে পাচ্ছ সবাই, একটা লেবু দেখতে পাচ্ছ তো? তোমরা মনে করো যে এই লেবুটাকে বাংলার নবাব, তো এই লেবুর মধ্যে আমরা মানে যেটা রস, সেটাই তো মূল শক্তি। তো আমরা এবার দেখে নেব যে এই লেবুটার মধ্যে কি আছে, মানে প্রকৃত শক্তি আছে কি না। একটু চেষ্টা করছি। দেখো তো, কোনো রস কিন্তু নেই। অর্থাৎ আমি যদি ধরে নিই এই রসটা কারা নিয়েছে, ইংরেজরা নিয়েছে। তো একটু ভালো করে লক্ষ্য করো, এই যে লেবুটা অবিকৃত অবস্থায় যদি তোমাদের সামনে রাখা হয়, তাহলে তোমরা কেউ বুঝতে পারবে না যে এর মধ্যে রস আছে কি না। তো নবাবকে ঠিক সেরকমভাবে সিংহাসনে এইভাবে রাখা হয়েছিল। সবাই দেখছিল যে নবাব ঠিকই আছেন, প্রকৃতপক্ষে কোনো শক্তি তার মধ্যে ছিল না। অর্থাৎ সমস্ত রস ইংরেজরা নিংড়ে নিয়েছিল, কোনো রস কিন্তু নেই। বোঝাতে পারলাম কি তোমাদের? এই যে অবস্থা, এই যে দুই রকম যে শাসন, অর্থাৎ একদিকে নবাবের হাতে রয়েছে দায়িত্বহীন ক্ষমতা, অর্থাৎ কোনো আর্থিক ক্ষমতা নেই, অন্যদিকে ইংরেজদের হাতে রয়েছে দায়িত্বহীন ক্ষমতা, অর্থাৎ সমস্ত ক্ষমতার অধিকারী ইংরেজরা। তো বাংলার অবস্থা ঠিক এই রকম একটা রস নিংড়ে নেওয়া একটা লেবুর মতো অবস্থা ছিল। বেশ, আশা করি গোটা বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। আসলে উদাহরণ যদি তোমাদের মনোপ্রত হয়, তাহলে গোটা বিষয়টা বুঝতে এবং এটা যদি মগজাস্ত্র হয়, তো লিখতেও তোমাদের অনেক বেশি সুবিধে হবে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাব। 10 নম্বর প্রশ্ন থাকছে, 76-এর মন্বন্তর কেন হয়েছিল? 10 নম্বর প্রশ্ন, 76-এর মন্বন্তর কেন হয়েছিল? হ্যাঁ, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 খ্রিস্টাব্দে যে দেওয়ানি লাভের পর বাংলায় যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, এর ফল হয় মারাত্মক। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা থেকে প্রচুর পরিমাণে অর্থ, অর্থাৎ দেওয়ানি লাভের পর কি হয়, এর আগে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্যের জন্য ইংল্যান্ড থেকে সোনা এবং রূপো নিয়ে এদেশে ভাঙিয়ে অর্থ করে, সেই অর্থ দিয়ে ব্যবসা বাণিজ্য করে তার লভ্যাংশ নিয়ে যেত। কিন্তু তোমরা একটা কথা শুনে থাকবে, মাছের তেল দিয়ে মাছ ভাজার কথাটা শুনেছো হয়তো। এই দেওয়ানি লাভের পর কি হয়, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ড থেকে কিন্তু কোনো সমস্ত অর্থ আনা বন্ধ করে দেয়। অর্থাৎ বাংলার রাজস্ব থেকে অর্থ নিয়ে ব্যবসা বাণিজ্য করে লভ্যাংশ সমস্ত কিছু ইংল্যান্ডে নিয়ে যেতে থাকে। এর ফলে কি হয়, বাংলা ক্রমশ অর্থনৈতিক দিক থেকে দুর্বল হতে থাকে এবং খাদ্য সংকট। এই প্রসঙ্গে উল্লেখ্য যে 1768-69 এই সময়কালে বাংলার শস্যহানি দেখা দেয়। ফলে খাদ্যাভাব, বেকারত্ব এটা বাড়তে থাকে। এই দ্বৈত শাসনের ফলশ্রুতি হিসেবে পরোক্ষভাবে বলা যায় যে ইংরেজি 1770 সালে, অর্থাৎ বাংলা বঙ্গাব্দ যেটা 1176 বঙ্গাব্দে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যাকে বলা যায় 76-এর মন্বন্তর। বেশ, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাব। 11 নম্বর প্রশ্ন থাকছে, ব্রিটিশ রেসিডেন্ট ব্যবস্থা বলতে কি বোঝো? 11 নম্বর প্রশ্ন তোমরা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ব্রিটিশ রেসিডেন্ট ব্যবস্থা বলতে কি বোঝো স্যার? হ্যাঁ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে
তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা পরোক্ষভাবে শাসন করতেন। কিভাবে? বিভিন্ন অঞ্চলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রতিনিধি পাঠাতেন। এই যে বিভিন্ন দরবারে বিভিন্ন রাজ্যে এই যে প্রতিনিধি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা প্রতিনিধি বিভিন্ন বিষয় দেখাশোনা করতেন, এদেরই বলা হতো রেসিডেন্ট ব্যবস্থা। এদের যে শাসন ব্যবস্থা সেটাই এই যে ব্যবস্থা ছিল সেটাই রেসিডেন্ট ব্যবস্থা নামে পরিচিত। অর্থাৎ এই যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিরা সেই বিভিন্ন দেশীয় রাজ্যে তারা নজরদারি চালাতেন, যাতে ইংরেজদের অবর্তমানে বা অজ্ঞাতে এমন কোনো কাজ করছে কিনা সেটা সঙ্গে সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তারা জানাতেন। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে বলা হতো রেসিডেন্ট ব্যবস্থা। বেশ, আমরা ক্লাস 8-এর লাস্ট কোয়েশ্চেনে যাব। অধীনতামূলক মিত্রতা নীতি ও সত্ত্ববিলোপ নীতি কি? ক্লাস 8-এর পড়ুয়াদের জন্য লাস্ট কোয়েশ্চেন, অধীনতামূলক মিত্রতা নীতি ও সত্ত্ববিলোপ নীতি কি? অধীনতামূলক মিত্রতা নীতি এবং সত্ত্ববিলোপ নীতি এটা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সাম্রাজ্যবাদী নীতির মধ্যেই দুটো বলা যায়। এখন প্রশ্ন হলো যে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে এই অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন। অধীনতামূলক মিত্রতা নীতি কি? এই নীতির মাধ্যমে যে সমস্ত দেশীয় রাজ্য এই নীতিতে স্বাক্ষর করবে সেই রাজ্যে একদল ব্রিটিশ সৈন্য রাখতে হবে। এই ব্রিটিশ সৈন্যের ভরণ পোষণের দায়িত্ব সেই দেশীয় রাজ্যকে নিতে হবে। ইংরেজদের বিনা অনুমতিতে কোনো যুদ্ধ বা শান্তি স্থাপন করা যাবে না। অর্থাৎ এই নীতির মধ্য দিয়ে দেশীয় রাজ্যকে করায়ত্ত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করা যায়। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেছিল কোন দেশীয় রাজ্য? তো উত্তর হিসেবে বলতে হবে যে হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম এই অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেছিল, অর্থাৎ 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতিতে প্রথম স্বাক্ষরকারী রাজ্য। বেশ, এবং তার পাশাপাশি সত্ত্ববিলোপ নীতি রয়েছে। সত্ত্ববিলোপ নীতি 1748 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি তিনি এই সত্ত্ববিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। এবং এই লর্ড ডালহৌসি ছিলেন একজন চরম সাম্রাজ্যবাদী। বিভিন্ন প্রচেষ্টায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্য বাড়ানোর চেষ্টা করেছিলেন। সত্ত্ববিলোপ নীতি তার মধ্যে অন্যতম। সত্ত্ববিলোপ নীতির মূল কথা ছিল যে সমস্ত ইংরেজ আশ্রিত দেশীয় রাজ্যের কোনো পুত্র সন্তান থাকবে না, অর্থাৎ বংশধর থাকবে না, সেই রাজ্য সরাসরি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে আসবে। কোনো দত্তকপুত্র গ্রহণ করার রীতি এই নীতির মধ্য দিয়ে বাতিল করা হয়েছিল। আচ্ছা, বেশ, সেই বলা হয় সত্ত্ববিলোপ নীতি। বেশ, এবং সেক্ষেত্রে ঠিক এই প্রশ্নটার মধ্যে দিয়ে আমরা ক্লাস 8-এর ক্লাসটা শেষ করলাম। ক্লাস 8-এর যে দ্বিতীয় অধ্যায় ছিলাম আমরা, সেটা শেষ করে আমরা এবার নবম শ্রেণীর ক্লাস করব। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য এবার এই লাস্ট আধ ঘন্টা ক্লাস থাকবে এবং নবম শ্রেণীর ক্ষেত্রেও দ্বিতীয় অধ্যায় বেছে নেওয়া হয়েছে, অর্থাৎ বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ। এই বিষয়টা নিয়ে আমরা থাকবো, এই অধ্যায় নিয়ে আমরা থাকবো। তাই যদি সমস্যা হয় অবশ্যই ফোন করবে। একটা বিষয় মাথায় রাখবে, যারা ক্লাস 9-এ পড়ছো তোমরাই ফোন করো তোমাদের সমস্যা নিয়ে, কারণ 8-এর ক্লাসটা আমরা শেষ করে ফেলেছি। আর যদি ফোন করতে হয়, খুব সমস্যা হয়, ফোন করতে পারো, কিন্তু বিষয় আর অধ্যায় এই দুটো যেন নির্দিষ্ট থাকে, জানিয়ে আজকের আমাদের ক্লাস অর্থাৎ ইতিহাসের দ্বিতীয় অধ্যায়। তাহলে একটা একটা করে প্রশ্ন উত্তরে আলোচনায় আসি। 1 নম্বর প্রশ্নই থাকছে, নেপোলিয়নের উত্থানের কারণগুলি কি কি? স্যার। হ্যাঁ, তোমরা এতক্ষণ আমরা মানে ভারতীয় ইতিহাস সম্পর্কে মানে পড়ছিলাম 8ম শ্রেণীতে। এবার কিন্তু সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ ইউরোপের ইতিহাস। তো তবুও প্রসঙ্গক্রমে উদাহরণ এসেই যায়। নেপোলিয়নের যে ছবিটা তোমরা দেখে থাকবে, একটা ঘোড়ার পিঠে দাঁড়িয়ে তিনি যুদ্ধ করছেন। অন্যদিকে ভারতের যদি একটু ইতিহাস লক্ষ্য করা যায়,
আরেকজন ব্যক্তি কিন্তু এরকম আছেন যিনি ঘোড়ার পিঠে তাকে লক্ষ্য করা যায়, প্রত্যেকেই জানো সুভাষচন্দ্র বোস। তো দুজনেই সেনানায়ক হিসেবে দক্ষ ছিলেন। তো যাই হোক, আমরা ইউরোপের ইতিহাসে দেখব যে নেপোলিয়নের উত্থান কিভাবে হয়েছিল। একজন অসচ্ছল পরিবারে জন্মগ্রহণ করে সামান্য গোলন্দাজ বাহিনীর একজন সেনাবাহিনীতে যোগদান করেন লেফটেন্যান্ট হিসেবে, সহযোগী। কিন্তু অতি কম সময়ের মধ্যে দক্ষতা এবং ভাগ্যের সুযোগে তিনি কিন্তু ফ্রান্সের সিংহাসন দখল করেছিলেন এবং ফ্রান্সের রাজা হয়েছিলেন। তো তার উত্থানের অনেকগুলো কারণ রয়েছে, সেগুলো আমরা ব্যক্ত করার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, তিনি যখন তার উত্থানের ক্ষেত্রে কতগুলো ঘটনা উল্লেখ করতে হবে। যে প্রথমত তার ব্যক্তিত্ব, সামরিক দক্ষতা এবং সমকালীন পরিস্থিতি। তিনি যখন প্রথম ফ্রান্সের তুলো বন্দর তার অত্যন্ত দক্ষতায় তিনি উদ্ধার করেছিলেন, তারপর সেই লেফটেন্যান্ট পদ থেকে তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হন। যখন জাতীয় সভায় ডাইরেক্টরদের বিক্ষোভ, অর্থাৎ রাজতন্ত্রের সমর্থক যারা, তারা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন, অত্যন্ত দক্ষতায় সেই জাতীয় কনভেনশনকে মুক্ত করেছিলেন। তারপর মেজর জেনারেল পদে উন্নীত হন। 1799 খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসনের অবসানের পর তিনি কনসুলেট শাসন প্রবর্তন করেন। তিনি ছিলেন প্রথম এবং প্রধান কনসাল। পরবর্তীকালে সারা জীবনের জন্য 1802 খ্রিস্টাব্দে কনসুলেট হন এবং 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট হিসেবে তিনি সিংহাসনে বসেন। তো সেই সমকালীন পরিস্থিতি এবং দক্ষতা তাকে এই সিংহাসনে আরোহণ করতে সাহায্য করেছিল। ডাইরেক্টরি শাসনে যে বিশৃঙ্খলা এবং যে মানুষের আস্থা অর্জনের ব্যর্থতা একজন দক্ষ সেনানায়ক হিসেবে নেপোলিয়নের উত্থানকে সহজ করেছিল এবং মুক্তির দাতা হিসেবে, মুক্তি ত্রাতা হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং নেপোলিয়নকে মেনে নিয়েছিলেন। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে বিপ্লবী আদর্শের ক্ষেত্রে যে রাজতন্ত্রের অবসানের পর ফ্রান্সে বিপ্লব হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই নেপোলিয়নকেই কিন্তু সম্রাট হিসেবে সেই রাজতন্ত্রেরই আবার উত্থান ঘটেছিল, মানুষ আস্থা রেখেছিলেন। বেশ, আমরা তাহলে দ্বিতীয় প্রশ্নে যাই। কোড নেপোলিয়ন বলতে কি বোঝায় এবং এর গুরুত্ব কি? হ্যাঁ, নেপোলিয়নের যে সমস্ত সংস্কার আমরা জানি, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং স্থায়ী সংস্কার ছিল কোড নেপোলিয়ন। নেপোলিয়ন 1800 খ্রিস্টাব্দে বিভিন্ন বিশেষজ্ঞ আইনজ্ঞদের সাহায্যে একটি সমিতি গঠন করেন এবং তাদের উপর একটি আইনবিধি রচনার দায়িত্ব দিয়েছিলেন। এখন প্রশ্ন হলো যে কেন তিনি এই আইনবিধি রচনায় অগ্রসর হয়েছিলেন বা কেন করেছিলেন। এক্ষেত্রে উল্লেখ করতে হবে যে আইনগত যে বৈষম্য ফ্রান্সে অবস্থিত ছিল, সেই বৈষম্যকে দূর করে তিনি একটি সুসংবদ্ধ রূপ দিতে চেয়েছিলেন। এক্ষেত্রে উল্লেখ্য ফ্রান্সে সেই সময় প্রচলিত যে বিভিন্ন আইন ছিল, রাজকীয়, সামন্ততান্ত্রিক, যাজকীয়, রোমানীয় আইন, যে বিভিন্ন আইনের মধ্যে যে বৈষম্য তাকে দূর করে একটি সমতা আনার জন্য নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে একটি আইনবিধি রচনা করেন, যেটি পরবর্তীকালে অর্থাৎ 1807 খ্রিস্টাব্দে কোড নেপোলিয়নে পরিণত হয়েছিল। এক্ষেত্রে উল্লেখ্য যে এই কোড নেপোলিয়নের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের যে আদর্শ, অর্থাৎ সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, তার মধ্যে সাম্যনীতিকে তিনি স্থান দিয়েছিলেন এবং এই কোড নেপোলিয়নের মধ্য দিয়ে সকল মানুষ যে সমান এবং বংশকলিন্য নয়,
যোগ্যতাই যে মূল উন্নতির চাবিকাঠি, যোগ্যতার চাবিকাঠি, সেটাই তিনি প্রতিস্থাপন করেছিলেন এই কোড নেপোলিয়নের মধ্য দিয়ে, এবং তিনি কোড নেপোলিয়নের মধ্য দিয়ে এই বিপ্লবী আদর্শকে রক্ষা করেছিলেন। বেশ, আমরা পরবর্তী প্রশ্নে যাব। 3 নম্বর প্রশ্ন রয়েছে, নেপোলিয়নের সাম্রাজ্যিক কার্যকলাপের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের কি কি বিরোধ দেখা যায়? স্যার। হ্যাঁ, এখানে উল্লেখ করতে হবে নেপোলিয়ন যখন ফ্রান্সের সিংহাসনে আরোহণ করেছিলেন, ফরাসি জনগণ ফরাসি বিপ্লবের যে আদর্শ, সেই আদর্শ বাস্তব রূপ দেওয়ার ক্ষেত্রে নেপোলিয়নের যে উল্লেখযোগ্য ভূমিকা থাকবে সেই আশা প্রত্যেকেই করেছিলেন। এক্ষেত্রে উল্লেখ্য যে ফরাসি বিপ্লবের যে 3টি আদর্শ, সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, সাম্য এবং মৈত্রী নীতিকে নেপোলিয়ন মর্যাদা দিয়েছিলেন, কিন্তু উল্লেখ করতে হবে যে স্বাধীনতাকে তিনি কিন্তু মেনে নিতে পারেননি। সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, তিনি যে বিভিন্ন দেশ দখল করে সেখানে যে শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, সেই শাসন ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু এই স্বাধীনতার যে বিষয়টি সেখানে আমরা লক্ষ্য করি না, এবং তার এই ফরাসি বিপ্লবের এই স্বাধীনতার যে আদর্শ, তার বিপরীত মেরুতে তিনি হেঁটেছিলেন। তো কি কি বিষয়ে তিনি এই যে আদর্শগত সংঘাত ছিল সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। বিভিন্ন দেশ তিনি দখল করেছিলেন, সেখানে যে নির্বাচনের যে ব্যবস্থা, যে গণতান্ত্রিক যে রীতিনীতি, তাকে তিনি অস্বীকার করেছিলেন, এবং সেখানে কী হয়, নিজের আত্মীয় এবং পরিচিত যারা ভাই, তাদেরকে সেখানে বসিয়েছিলেন, অর্থাৎ নিজের মনোনীত ব্যক্তিকে সেখানে বসিয়েছিলেন। গণতান্ত্রিক রীতিনীতিকে তিনি প্রশ্রয় দেননি, তার বিরোধিতা করেছিলেন। তো এই কারণে দেখা যায় যে ফরাসি বিপ্লবের যে আদর্শ, সেই আদর্শ থেকে তার বিচ্যুতি ঘটেছিল, একটা সংঘাত ঘটেছিল। সেখানে নির্বাচনের পরিবর্তে তিনি মনোনয়নের ব্যবস্থা করেন। সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতাকে তিনি খর্ব করেছিলেন। যে রাজনৈতিক দলগুলো ছিল, তার অধিকারকে তিনি সীমাবদ্ধ করেছিলেন। এই যে ফরাসি বিপ্লবের যে আদর্শ, সেই আদর্শের সঙ্গে এই যে তার যে সাম্রাজ্যিক রীতিনীতি, তার একটা বিরোধ দেখা দেয়। বেশ, পরবর্তী প্রশ্ন থাকছে, নেপোলিয়নকে একদিকে বিপ্লবের সন্তান এবং অন্যদিকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? তো প্রথমেই উল্লেখ করব যে নেপোলিয়ন নিজেই মানে বলেছিলেন নিজেকে যে তিনি বিপ্লবের সন্তান। তো আমরা যদি লক্ষ্য করি তার যে বিভিন্ন কার্যকলাপ, তার যে বিভিন্ন সংস্কার, তাহলে দেখব যে তিনি এই বিপ্লবী যে আদর্শ, সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, সেক্ষেত্রে তিনি সাম্য নীতিকে গুরুত্ব দিয়েছিলেন, বংশকল্যাণের পরিবর্তে যোগ্যতাকে মর্যাদা দিয়েছিলেন, এবং এর ভিত্তিতেই তিনি লিজিয়ন অফ অনার নামে একটি উপাধিও চালু করেছিলেন। তো এই যে তার যে পদক্ষেপ, যে সাম্যনীতিকে তিনি বিভিন্ন তার সংস্কারের মধ্যে তুলে ধরেছিলেন, কোড নেপোলিয়নের মাধ্যমে তুলে ধরেছিলেন, এই কারণে তিনি নিজেকে, এবং শুধু তাই নয়, তিনি যে বিভিন্ন দেশে যখন দখল করেছিলেন, সেখানে যে পুরাতনতন্ত্র, সামন্ততান্ত্রিক যে সমস্ত রীতিনীতি, তার উচ্ছেদ করে তিনি আধুনিক যে মানে ব্যবস্থা, যে ফরাসি বিপ্লবের যে আদর্শ, সেটাকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি যেখানে গিয়েছিলেন সেখানে পুরাতনতন্ত্র ধ্বংস করে আধুনিক রূপ পেয়েছিল, একটা গতি পেয়েছিল, জাতীয় রূপ পেয়েছিল। এই দিক থেকে দেখতে গেলে যে নেপোলিয়ন বোনাপার্ট তিনি বিপ্লবের সন্তান। অন্যদিকে আবার যদি তার যে বিভিন্ন কর্মসূচি লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে তিনি বিপ্লবকে ধ্বংস করেছিলেন। যে গণতান্ত্রিক রীতিনীতি, বিপ্লবী যে আদর্শ, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, তার মধ্যে তিনি শুধুমাত্র সাম্যনীতিকে গ্রহণ করেছিলেন, অথচ যে স্বাধীনতা, তাকে খর্ব করেছিলেন। তো তার যে সাম্রাজ্যিক কার্যকলাপে এই সাম্য, মৈত্রী যে নীতিকে তিনি তুলে ধরেছিলেন, সেটাও ঢেকে যায়।
তো কী দিক মানে কোন কোন দিক থেকে আমরা ধ্বংসকারী বলতে পারি? যে তিনি যে গণতান্ত্রিক রীতিনীতি তাকে মেনে নেননি, তিনি নির্বাচনের পরিবর্তে মনোনয়ন করেছিলেন, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেছিলেন। এই সমস্ত কারণে তার যে কার্যকলাপ, তার ফলশ্রুতি হিসেবে আমরা বলতে পারি যে তিনি বিপ্লবকে ধ্বংস করেছিলেন এবং সাধারণ মানুষের যে ইচ্ছেটাকে কোনো গুরুত্ব না দিয়ে তিনি তাদের মতামতকে ধ্বংস করেছিলেন, গুরুত্ব দেননি, ফলে তিনি বিপ্লবের ধ্বংসকারী ছিলেন। বেশ, এবং পরবর্তী প্রশ্নে যাব। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? 5 নম্বর প্রশ্ন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? তোমাদের সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাদেরকে ফোন করতে পারো এবং সরাসরি কথা বলার জন্য ফোন নাম্বার যাচ্ছে। ক্লাস 9-এর ইতিহাসের পড়া পড়ছি আমরা, দ্বিতীয় অধ্যায়। পরবর্তী প্রশ্ন থাকছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? স্যার, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ফ্রান্সের একটি প্রতিদ্বন্দ্বী দেশ ইংল্যান্ড। ইংল্যান্ড ছিল নৌশক্তিতে বলীয়ান, অর্থাৎ নৌযুদ্ধে ইংল্যান্ডকে পরাজিত করা যাবে না, এটা তিনি উপলব্ধি করেছিলেন 1805 খ্রিস্টাব্দের একটি নৌযুদ্ধের মধ্য দিয়ে। তো এই উপলব্ধি থেকে তিনি বুঝেছিলেন যে ইংল্যান্ডের যে প্রধান শক্তি অর্থাৎ তার বাণিজ্য, এই ব্যবসা বাণিজ্যকে যদি আঘাত করা যায় তাহলে তার যে মূল শক্তি সেটা ধ্বংস হয়ে ফ্রান্সের পদানত করা সম্ভব হবে। এই কারণে ইংল্যান্ডকে হাতে না মেরে ভাতে মারার একটা পরিকল্পনা করেছিলেন এবং সমগ্র ইউরোপ জুড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছিলেন তাকেই বলা হয় মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। এক্ষেত্রে উল্লেখ করতে হবে যে তিনি কতগুলো ডিক্রি জারি করেছিলেন। 1806 খ্রিস্টাব্দে বার্লিন ডিক্রি, পরবর্তীতে মিলান ডিক্রি, ফন্টেনব্লু ডিক্রি, এই সমস্ত ডিক্রির মধ্য দিয়ে তিনি ঘোষণা করেছিলেন যে ফ্রান্সের কোনো মিত্র দেশ অথবা নিরপেক্ষ দেশে যদি ইংল্যান্ডের কোনো জাহাজ প্রবেশ করে তাহলে সেই জাহাজ বাজেয়াপ্ত করা যাবে বা বাজেয়াপ্ত করা হবে, সেই জাহাজের যে পণ্য সেগুলো বাজেয়াপ্ত করা হবে এবং সেই পণ্য প্রকাশ্যে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। এই যে ঘোষণা, এর প্রত্যুত্তরে ইংল্যান্ডও অর্ডার ইন কাউন্সিল নামে একটি ডিক্রি জারি করে ফ্রান্স এবং ফ্রান্সের যে মিত্র দেশ তাদের বিরুদ্ধে অবরোধ চালু করেছিলেন। ফলশ্রুতি হিসেবে অর্থাৎ নেপোলিয়নের এখানে উল্লেখ করতে হবে যে দুটো উদ্দেশ্য ছিল। এক, ইংল্যান্ডের যে প্রধান শক্তি, যে আর্থিক শক্তি, যে বাণিজ্য, সেটাকে ধ্বংস করে সেই জায়গায় ইংল্যান্ডের জায়গাটা ফ্রান্সের নিতে হবে, অর্থাৎ বাণিজ্যিক দিক থেকে ইংল্যান্ডের জায়গাকে ফ্রান্স গ্রহণ করতে হবে। অন্যদিকে ইংল্যান্ডকে দুর্বল করে তাকে পদানত করতে হবে। এই দুটো উদ্দেশ্যকে সামনে রেখে তিনি এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা যে উদ্দেশ্যে নেপোলিয়ন চালু করেছিলেন সেই উদ্দেশ্য সফল হয়নি, বরং এই মহাদেশীয় অবরোধ তার পতনের অন্যতম একটি কারণ এবং সেটা তিনি পরবর্তীকালে এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রবর্তন করতে গিয়ে বিভিন্ন দেশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন এবং তার পতনের জন্য একটি অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা যায়। বেশ, পরবর্তী প্রশ্ন থাকছে 6 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিলেন? নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিলেন? হ্যাঁ, রাশিয়া ছিল ফ্রান্সের একটি মিত্র দেশ। প্রথমে এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মেনে নিতে চাইলেও বিভিন্ন আর্থিক সংকটের ফলে 1810 খ্রিস্টাব্দ নাগাদ এই রাশিয়া মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মেনে নিতে রাজি হয়নি। ফলশ্রুতি হিসেবে নেপোলিয়ন তাকে এই রাশিয়াকে উচিত শিক্ষা দেওয়ার জন্য 1812 খ্রিস্টাব্দে রাশীয় আক্রমণে অগ্রসর হন।
এখানে উল্লেখ করতে হবে যে এই রাশিয়া আক্রমণ করতে গিয়ে নেপোলিয়নের যে গ্র্যান্ড আর্মি, অর্থাৎ 6,85,000 যে সেনা নিয়ে তিনি রাশিয়া আক্রমণ করেছিলেন, এই গ্র্যান্ড আর্মি কিন্তু ধ্বংস হয়েছিল। এক্ষেত্রে একটা যুদ্ধ কৌশলের কথা উল্লেখ করতেই হবে এবং রাশিয়ার নীতির কথা উল্লেখ করতেই হবে। রাশিয়ার সেনাপতি ছিলেন কুটুজভ। তিনি ফ্রান্সের সঙ্গে সম্মুখ সমরে না গিয়ে ক্রমশ পিছিয়ে যেতে থাকেন, মানে দেশের মধ্যে। ফলে কি ফরাসি বাহিনী ভেতরে প্রবেশ করতে বাধ্য হয় এবং এক্ষেত্রে একটি নীতি গ্রহণ করেছিলেন, যাওয়ার সময়, পিছিয়ে যাওয়ার সময় সমস্ত খাদ্যশস্য, ধানের গোলা, জল সমস্ত কিছু ধ্বংস করেন, মানে খাদ্যশস্য পুড়িয়ে দেন, ধানের জলের বিষ প্রয়োগ করে সব ধ্বংস করে দিয়েছিলেন। ফলশ্রুতি হিসেবে এই যে কৌশল, এই কৌশলকে বলা হয় পোড়ামাটি নীতি। অর্থাৎ ফরাসি সেনাপতি কুটুজভ এই যে যুদ্ধ কৌশল অবলম্বন করেছিলেন, এই যুদ্ধ কৌশলের নাম পোড়ামাটির নীতি। তাহলে তোমাদের যদি একটা প্রশ্ন আসে যে পোড়ামাটি নীতি বলতে কি বোঝো, তাহলে বলতে হবে নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেছিলেন, রাশিয়ার সেনাপতি কুটুজভ সম্মুখ সমরে না গিয়ে ক্রমশ পিছিয়ে যেতে থাকেন এবং যে রসদ, অর্থাৎ যে শস্য এবং জল, পানীয় জল, সেগুলো ধ্বংস করে দেন। এই যে যুদ্ধ কৌশল, এই যুদ্ধ কৌশলের নাম পোড়ামাটি নীতি। তো এর ফলে রাশিয়ার অভ্যন্তরে যখন ফরাসি বাহিনী প্রবেশ করে, বিভিন্ন কারণে এই রাশিয়ার গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়েছিল। প্রচণ্ড শীত, সেই সময় যে টাইফাস একটি জ্বর, তার ফলে একটা মহামারীর দেখা দেয় এবং এই ফ্রান্সের যে গ্র্যান্ড আর্মি সেগুলো ধ্বংস হয়। মাত্র 30,000 সৈন্য এই যুদ্ধের পর দেশে ফিরে এসেছিল। ফলে এই যে রাশিয়া আক্রমণের যে ব্যর্থতা, এই ব্যর্থতার ফলশ্রুতি হিসেবে ইউরোপীয় বিভিন্ন দেশ, অর্থাৎ ফ্রান্সের বিরোধী যে দেশ, তারা উপলব্ধি করে যে ফ্রান্স অপরাজয় নয়, তারাও পরাজিত হতে পারে। এই কারণে যে চতুর্থ শক্তি জোট এই ফ্রান্সের বিরুদ্ধে গড়ে উঠেছিল এবং যেটি ফ্রান্সের পতনের একটি কারণ, নেপোলিয়নের পতনের অন্যতম একটি কারণ হিসেবে উল্লেখ করা যেতে পারে। বেশ, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো স্যার? হ্যাঁ, রাশিয়া আক্রমণের ব্যর্থতার পর নেপোলিয়নের বিরুদ্ধে চতুর্থ শক্তিজোট গড়ে ওঠে। অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া এবং ইংল্যান্ড, সুইডেন, এদের নেতৃত্বে এই চতুর্থ শক্তিজোট গড়ে উঠেছিল। প্রায় ইউরোপের 13টি দেশ এই যুদ্ধে সামিল হয়েছিল। 1813 সালে এই একটি যুদ্ধ সংগঠিত হয়, যার নাম ছিল লিপজিগের যুদ্ধ। এই যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। এলবা দ্বীপে নির্বাসন দেওয়ার পর নেপোলিয়ন ফ্রান্সের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং তার যে চতুর্শক্তি যে মিত্রজোটের দুর্বলতার জন্য তখন আবার তিনি ইংল্যান্ডে ফিরে আসেন। অর্থাৎ 1815 খ্রিস্টাব্দের মার্চের দিকে ফিরে আসেন এবং এই যখনই ফিরে আসেন তখন চতুর্শক্তি জোট তারা আবার নেপোলিয়নকে পরাজিত করার জন্য ব্যস্ত হয়ে ওঠে এবং তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চলতে থাকে। এই যুদ্ধের প্রস্তুতির মধ্যে, অর্থাৎ 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ এবং 1815 খ্রিস্টাব্দের 29 জুন পর্যন্ত তিনি ফ্রান্সের সিংহাসনে ছিলেন। এই যে যতদিন ছিলেন সেটা ছিল 100 দিনের তিনি রাজত্ব করেছিলেন। অর্থাৎ এই সময়কালেরকে বলা হয় শত দিবসের রাজত্ব।
বেশ, আমরা পরবর্তী প্রশ্নে যাব। 8 নম্বর প্রশ্ন থাকছে, যদি টিকার মতো করে আসে আর কি, টিকা লেখো জাতিসমূহের যুদ্ধ। 8 নম্বর প্রশ্ন থাকছে জাতিসমূহের যুদ্ধ। হ্যাঁ, একটু আগে আমি উল্লেখ করছিলাম যে রাশিয়া আক্রমণের ব্যর্থতার পর ফ্রান্সের বিরুদ্ধে চতুর্থ শক্তি জোট গড়ে ওঠে। ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া এবং সুইডেন এবং সহ ইউরোপের 13টি দেশ নেপোলিয়নের বিরুদ্ধে সংগঠিত হয় এবং 1813 খ্রিস্টাব্দে লিপজিগের যে যুদ্ধ সংগঠিত হয়, ইউরোপের অধিকাংশ দেশ এই নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিল বলে এই যুদ্ধকে বলা হয় জাতিসমূহের যুদ্ধ। বেশ স্যার, একটা ফোন আছে, নিয়ে নেব। হ্যালো, কে রয়েছো? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছো? আমি রঞ্জনা রানা বলছি। বেশ, বলো কি প্রশ্ন রয়েছে। আমি গোহালি হাই স্কুল থেকে বলছি, পশ্চিম মেদিনীপুর। প্রশ্নটা বলো। নেপোলিয়ন পতনের কারণ আলোচনা করো। আরেকটা আছে, হ্যাঁ বলো। নেপোলিয়ন ইউরোপের পুনর্গঠন কিভাবে করেছিলেন? স্যার, প্রশ্নটা পরিষ্কার হয়েছে? বেশ, তুমি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শুনতে থাকো। স্যার, হাতে একদমই সময় কম, চটজলদি ওর প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তো নেপোলিয়নের পতনের কারণ কি, ওটা দিয়ে শুরু করি আর কি। নেপোলিয়নের পতনের অনেকগুলো কারণ রয়েছে। তার যে সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা, সেই উচ্চাকাঙ্ক্ষা এত বেড়ে গিয়েছিল যে তিনি সাধারণ মানুষের যে মতামতকে অনেক সময় পদদলিত করেছিলেন। এই সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা তার পতনের জন্য একটা অন্যতম কারণ। এছাড়া নেপোলিয়নের বিরুদ্ধে যে শক্তি জোট গড়ে উঠেছিল, সেই শক্তি জোটের প্রধান ছিল ইংল্যান্ড। ইংল্যান্ডের যে সামরিক শক্তি, সেই শক্তির বিরুদ্ধে তিনি কখনোই মানে উঠে দাঁড়াতে পারেননি বা মানে পেরে ওঠেননি। ফলে এই শক্তিশালী একটি প্রতিপক্ষ এবং তার বিরুদ্ধে গড়ে ওঠা যে শক্তি জোট, সেটা তার পতনের একটি অন্যতম কারণ। এছাড়া কতগুলো বিষয় রয়েছে। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়নের পতনের একটি কারণ। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা যে উদ্দেশ্যে তিনি চালু করেছিলেন, সেটা তো মানে ব্যর্থ হয় এবং এই মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করতে গিয়ে বিভিন্ন দেশের সঙ্গে একটা সংঘাতে জড়িয়ে পড়েন। এই প্রসঙ্গে উল্লেখ করব যে রাশিয়া আক্রমণ, এছাড়া পর্তুগাল এবং স্পেন আক্রমণ, এটা তার পতনের একটি অন্যতম কারণ এবং তিনি তার জীবদ্দশায় সেটা উল্লেখও করেছিলেন। তিনি পর্তুগালকে উচিত শিক্ষা দেওয়ার জন্য স্পেনের মধ্য দিয়ে সেনা প্রবেশ করিয়েছিলেন। তো পর্তুগাল দখল করেন। ফিরে আসার সময় তিনি স্পেনের সিংহাসনে দখল করেন বিশৃঙ্খলার সুযোগে এবং তার ভাই জোসেফকে সেখানে বসান। এই যে বিশ্বাসঘাতকতা, এটা স্পেনবাসী কখনোই মেনে নিতে পারেনি। একেবারেই আমাদের হাতে সময় একেবারেই শেষ। অনেক ধন্যবাদ জানাবো স্যারকে আমাদের সঙ্গে থাকার জন্য। পাশাপাশি তোমাদেরকে বলি, পুজোর আগে লাস্ট এডুকেশন অনলাইনের ক্লাস আজকে তোমরা করলে, এরপর গোটা পুজোটা খুব ভালো করে কাটিও, সাবধানে থেকো আর হুল্লোড় করো, মজা করো, আর করোনার স্বাস্থ্যবিধিকে মাথায় রেখে যাতে সংক্রমণ না ছড়ায় আমরা সুস্থ থাকতে পারি, এই আশা রেখেই আজকে এডুকেশন অনলাইন শেষ করব। নমস্কার। নমস্কার।